এক ব্যক্তি যে পরিবার পরিজন ছেড়ে সামান্য কিছু অর্থ উপার্জনের উদ্দেশ্যে পাড়ি দেয় সৌদি আরবে, তবে সেখানে পৌঁছে সে আটকে যায় বিশাল এক মরুভূমির মাঝে। তারপরে তার সঙ্গে যা হয় তা আপনার কল্পনার বাইরে। সাসপেন্স এবং টুইস্টে ভরপুর অসাধারণ একটা গল্প নিয়ে আজ এক্সপ্লেন করতে চলেছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দ্য গোট লাইফ। গল্পের শুরুতেই আমাদের নাজিব নামের এক ব্যক্তিকে দেখানো হয়। সে সৌদি আরবে এসেছে কাজের জন্য। এয়ারপোর্টে তার পাসপোর্ট চেক করার সময় এক অফিসার আরবিতে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কাজ করো? কিন্তু নাজিব আরবি ভাষা জানতো না, তাই সে কোনো উত্তর দিতে পারে না। তখনই তার সাথে আসা হাকিম ভাঙা ভাঙা ইংরেজিতে উত্তর দেয়, আমরা কোম্পানিতে কাজ করতে এসেছি। এরপর তারা এয়ারপোর্টের বাইরে গিয়ে তাদের এজেন্টের অপেক্ষা করতে থাকে। তবে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও তাদেরকে কেউ নিতে আসে না। এরপর তারা সেখানকার ল্যান্ডলাইন দিয়ে এজেন্টের নাম্বারে ফোন করে। তবে ফোনের রিং হতে হতে একটা পর্যায়ে কেটে যায়। এক ব্যক্তি বলে, এটা হয়তো অফিসের নাম্বার, তাই হয়তো তুলছে না, কারণ এখানে শুক্রবার অফিস বন্ধ থাকে। তবে তোমরা এসব নিয়ে চিন্তা করো না, তোমাদের কাফিল অবশ্যই তোমাদেরকে নিতে আসবে। আরবিক শব্দ কাফিলের অর্থ হলো মালিক বা বস। কিছুক্ষণ পরেই এক শেখ সেখানে এসে নাজিব ও হাকিমের পাসপোর্ট চেক করে ও তাদেরকে গাড়িতে উঠিয়ে নেয়। তবে নাজিব ও হাকিম এটাই বুঝে উঠতে পারছিল না তাদেরকে এমন একটা ভাঙাচোরা গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে কেন, কারণ তারা এখানে এসেছে কোম্পানির হেল্পারের কাজ করতে। বাকি যারা এসেছিল তারা সবাই গেছে এসি বাসে করে, আর তারা যাচ্ছে একটা ভাঙাচোরা গাড়িতে। অনেকক্ষণ গাড়ি যাওয়ার পরে ওই শেখ মরুভূমির মধ্যবর্তী জায়গায় গাড়ি থামায়। শেখ হাকিমকে একজন কাফিলের কাছে রেখে নাজিবকে গাড়িতে উঠতে বলে, কিন্তু তারা তো এখানে এসেছে একই কোম্পানিতে একই সাথেই কাজ করার জন্য, তাই নাজিব গাড়িতে উঠতে রাজি হয় না। কিন্তু ওই শেখ নাজিবকে মারতে মারতে জোর করেই গাড়িতে তোলে এবং অনেক দূরে গিয়ে আরেক কাফিলের কাছে রেখে চলে যায়। নাজিব সেখানে এক বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পায়। সে তামিল ভাষায় কথা বলে, কিন্তু নাজিব শুধু হিন্দি বুঝতে পারত। নাজিব ওই বৃদ্ধকে ইশারায় জলের কথা জিজ্ঞাসা করে। বৃদ্ধটি তাকে আঙুল দিয়ে জলের কল দেখিয়ে দেয়। নাজিব জল খেয়ে সেখানেই এক টেন্টের ভেতরে চাদর পেতে শুয়ে পড়ে। এখান থেকেই সিন ফ্ল্যাশব্যাকে যায়। নাজিব নদী থেকে বালি তোলার কাজ করত। তার এক সহকারী সন্তোষের জামাইবাবু গলফে কাজ করে। সন্তোষ নাজিবকে বলে, দুটি ভিসা আছে, তুই কি গলফে কাজ করতে যাবি? নাজিব বলে, এতে তো অনেক টাকা লাগবে। সন্তোষ বলে, হ্যাঁ, প্রায় 30,000 টাকার মতো লাগবে। নাজিব বলে, এত টাকা আমি কোথায় পাবো? এর জন্য তো আমাকে বাড়ি বিক্রি করতে হবে। সন্তোষ তাকে বলে, বাড়ি বিক্রি করবি কেন? বাড়িটা তুই বন্ধক রেখে দে। সেখানে 2 মাসে যা আয় করবি তোর বাড়ির বন্ধক ছাড়িয়েও আরও অনেক টাকা বেঁচে যাবে। কিছুদিন পর সন্তোষ নাজিবকে তার জামাইবাবু শ্রীকুমারের কাছে নিয়ে যায়। নাজিব শ্রীকুমারকে টাকা দিয়ে গল্ফে যাওয়ার কথা ফাইনাল করে। এরপর নাজিবের স্ত্রী সাইনুকে দেখা যায়। তার স্বামী যেহেতু আরবে চলে যাচ্ছে, তাই সে তার স্বামীর জন্য আচার বানাচ্ছিল। সাইনুর দুজন ভাইও দুবাইয়ে থাকে, তবে তাদের অনেক বলার পরেও তারা নাজিবের জন্য কোনো ভিসার ব্যবস্থা করে দেয়নি। এখান থেকেই সিন আবারও বর্তমানে ফিরে আসে। নাজিব যে টেন্টের ভেতরে শুয়েছে সেটা কাফিলের পছন্দ হয়নি। সে নাজিবকে ঘুম থেকে তুলে তাকে ধাক্কা মেরে টেন্ট থেকে বের করে দেয়। মরুভূমিতে দিনের বেলা যেমন গরম, রাতে ঠিক তেমনই ঠান্ডা। নাজিব কোনো রকমে একটা ভাঙাচোরা গাড়ির ভিতরে শুয়ে রাতটা কাটায়। পরের দিন সকালে সে বৃদ্ধ ভেড়ার দুধ দুইতেছিল। নাজিব সেখানে আসলে বৃদ্ধটি নাজিবকে তামিল ভাষায় বলে দুধটি কাফিলকে দিয়ে আসতে, কিন্তু নাজিব কিছু বুঝতে পারে না। সে ভাবে হয়তো তাকেই দুধটি খেতে দেওয়া হয়েছে, তাই সে ওই দুধটি খেয়ে নেয়। বৃদ্ধটি সাথে সাথেই তাকে বকা দেয় এবং পুনরায় তাকে দুধ দিয়ে সেটা কাফিলকে দিয়ে আসতে বলে। বৃদ্ধির কথা মতো নাজিব ও কাফিলের কাছে গিয়ে সেই দুধটা দেয়। কাফিলের দুধ খাওয়া শেষ হলে নাজিব তার পায়ে পড়ে তাকে বলে, আমাকে ছেড়ে দিন, আমি চলে যাব এখান থেকে। কিন্তু ওই কাফিলও যেহেতু নাজিবের কোনো কথাই বুঝতে পারছিল না, তাই সে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। এরপর সেখানে সেই শেখ আসে। নাজিব তাকে বলে, কোম্পানির ভালো কাজ, এসি রুম পাবো এবং টাইমে টাইমে সুন্দর খাবার দাবার পাবো। এই সমস্ত কিছু বলে শ্রীকুমার আমাদেরকে ঠকিয়েছে, আমি এখান থেকে চলে যাব। নাজিব এরপর শেখকে তার ডায়েরি বের করে বাড়ির নাম্বার দেখায়। তবে শেখ সেই ডায়েরির পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দেয়, যার কারণে নাজিবের বাড়ি ফেরার শেষ আশাটাও শেষ হয়ে যায়। এরপর তারা নাজিবকে রুটি খেতে দেয়। তবে রুটি এত মোটা ছিল যে নাজিবের গলা থেকে সেটা নামছিল না। তখন কাফিল তাকে শেখায় যে রুটিটাকে জলে ভিজিয়ে খেতে হয়। অন্যদিকে সে বৃদ্ধ মরুভূমিতে ভেড়া চড়াচ্ছিল। নাজিব তাকে জিজ্ঞাসা করে, এখান থেকে মেন রোড কত দূরে? বৃদ্ধ তাকে বলে, অনেক দূরে, তবে কত দূরে কেউ জানে না। অর্থাৎ ওই বৃদ্ধটিও নাজিবের মতো এখানে এসে ফেঁসে গেছে। পরের দিন সকালে নাজিব জল দিয়ে সকালের কাজ সারছিল। তখনই শেখ এসে তাকে গালাগালি দিয়ে জলের বালতি নিয়ে চলে যায়। নাজিব বুঝতে পারছিল না যে জল ছাড়া সে মল কিভাবে পরিষ্কার করবে। তখনই ওই বৃদ্ধ তাকে বালি দিয়ে মল পরিষ্কার করতে বলে। এরপর এক ব্যক্তি সেখানে জল দেওয়ার জন্য আসে। নাজিব তাকে বলে, তুমি আমাকে তোমার গাড়িতে করে মেন রোড অবধি পৌঁছে দেবে? তবে ওই ব্যক্তিটি নাজিবের কোনো কথাই বুঝতে পারে না। তখনই সেখানে শেখ চলে আসে। সে নাজিবকে জিজ্ঞাসা করে,
তুমি ওকে কি বলছিলে? নাজিব বলে, আমি ওকে কিছুই বলিনি। শেখ অনেক রেগে গিয়ে নাজিবকে মারতে শুরু করে, তবে নাজিব শেখের চাবুকটা হাতে ধরে নেয়। তখন শেখ আরও রেগে যায় এবং সে নাজিবকে মারার জন্য তার একটা বন্দুক নিয়ে আসে। সে নাজিবকে বন্দুকটা দিয়ে সজোরে আঘাত করে এবং তাকে সেখানেই আহত অবস্থায় ফেলে চলে যায়। রাতে বৃদ্ধটি উটকে খাবার দিতে দিতে বলে, তোদের খাওয়াতে খাওয়াতে আমি একদিন মরে যাব। নাজিব ওই বৃদ্ধকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কত বছর আছো? বৃদ্ধ বলে যে একবার এখানে আসে সে কখনোই এখান থেকে বেঁচে ফিরতে পারে না। নাজিব বুঝতে পারে সেও হয়তো আর কখনোই এখান থেকে ফিরতে পারবে না। পরের দিন কাফিল নাজিবকে ভেড়ার দুধ দুইতে বলে, কিন্তু নাজিব এসব করতে জানতো না। তবুও সে বাধ্য হয়েই ভেড়ার দুধ দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওই ভেড়াটি তাকে এক লাথি মেরে ফেলে দেয়। এরপর নাজিব সেখানে ওই বৃদ্ধটিকে খুঁজতে থাকে, কিন্তু সে ওই বৃদ্ধকে কোথাও খুঁজে পায় না। নাজিব আর কোনো উপায় না পেয়ে আবার দুধ দেওয়া শুরু করে। এরপর সে মরুভূমিতে ভেড়াগুলিকে চড়াতে নিয়ে যায়, কিন্তু সে কোনো মতেই ওই ভেড়াগুলিকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। এমনকি একটা ভেড়া তাকে গুঁতো মেরে ফেলেও দেয়। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। নাজিব ধীরে ধীরে সেখানকার সমস্ত কাজকর্ম আয়ত্ত করে নেয়। এর মধ্যেই সে একদিন গাড়ির লুকিং গ্লাসে নিজের মুখ দেখে নিজেকে চিনতেই পারে না, কারণ তার এক গাল ভর্তি দাড়ি হয়ে গেছে। এমনকি আগের থেকে সে অনেক কালো হয়ে গেছে। এখানে থাকতে থাকতে কত বছর পেরিয়ে গেল, সে একবারও স্নান করেনি। নাজিব একা একা বসেই কাঁদতে থাকে, কারণ সে অনেক দুর্বল হয়ে পড়েছে। সে এসব আর সহ্য করতে পারছিল না। তখনই নাজির দূরে একটা বিশাল ঈগলকে উড়তে দেখে। সে কিছুটা সামনে গিয়ে নিচের দিকে তাকালে সেখানে বেশ কিছু ঈগলকে দেখতে পায়, আর ঈগল কখনো খাওয়ার ছাড়া নিচে আসে না। নাজিব নিচে গিয়ে একটা মৃতদেহ দেখতে পায়। নাজিব বুঝতে পারে এটা সেই বৃদ্ধটির মৃতদেহ, আর তারই দেহাবশেষ এই ঈগলগুলি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তখনই ওই ক্ষুধার্ত ঈগলগুলি তার উপর আক্রমণ করে। নাজিব কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে। সে তার স্ত্রীর পাঠানো আচারের বোতল থেকে একটা আচার বের করে খায় এবং তাদের পুরানো স্মৃতিগুলি মনে করতে থাকে। নাজিব সিদ্ধান্ত নেয় সে এখান থেকে পালাবে, তাতে যদি সে মারাও যায় তাও কোনো দুঃখ নেই। পরের দিন সে ভেড়া চড়াতে গিয়ে ওই ফাঁকা মরুভূমির মধ্যে ছুটতে শুরু করে। সে কোন দিকে যাচ্ছে, কোথায় পৌঁছাবে তা কিছুই জানত না। তবুও সে দৌড়ে পালাতে থাকে। তবে দুর্ভাগ্যবশত এক শেখ দূরবীন দিয়ে তাকে দেখে ফেলে এবং তাকে অনেক মারধর করে টেন্টে এনে বেঁধে রাখে। নাজিব কোনো মতে দড়িটা খুলে ঘষতে ঘষতে জলের ট্যাঙ্কের কাছে গিয়ে জল খায়। পরের দিন সে আবারও ভেড়া চড়াতে যায়, কিন্তু সেখানে হঠাৎ করেই ধুলোঝড় শুরু হওয়ায় সে ভেড়াগুলোকে একটা উঁচু পাথরের তলায় নিয়ে যায়। তখনই সে একটা গলার আওয়াজ শুনতে পায়। নাজিব সুড়ঙ্গ দিয়ে অন্য পাশে গেলে সে এক ব্যক্তিকে দেখতে পায়। নাজিব তাকে জিজ্ঞাসা করে, কে তুমি? ব্যক্তিটি উত্তর দেয়, আমি হাকিম। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। হাকিম কাঁদতে কাঁদতে বলে, আমরা এখানে এভাবেই মারা যাব। আমি আর এসব সহ্য করতে পারছি না, চলো আমরা পালিয়ে যাই। নাজিব বলে, পালাবো তো ঠিকই, কিন্তু কিভাবে যাব আর কোথায় বা যাব আমরা? হাকিম বলে, বেশ কিছুদিন হলো আমি এখানে এসেছি, এর আগে আমাকে আরও অনেক জায়গায় কাজ করিয়েছে। সাথে সাথেই হাকিম একটা গাড়ির আওয়াজ শুনতে পায়। হাকিম বলে, আমার কাফিল, আমাকে এখনই যেতে হবে, তোমার সাথে আবার পরে দেখা করতে আসবো। এই বলে হাকিম সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরের দিন নাজিব যখন উড় নিয়ে যাচ্ছিল তখন হাকিম তাকে দূর থেকে ডেকে একটা কাগজ সেখানে রেখে চলে যায়। নাজিব কাগজটা নেওয়ার জন্য সেদিকে দৌড়ে যেতে থাকে, কিন্তু কাগজটা হাওয়ায় উড়ে পালিয়ে যাচ্ছিল। সে কোনো মতে কাগজটাকে ধরে নেয়। ওই কাগজে হাকিম লিখেছিল তার সাথে একজন আফ্রিকান আছে, সে এখানে আগেও কাজ করেছে, তাই এখানকার সমস্ত রাস্তাঘাট সে ভালোভাবেই জানে। উনি আমাদের সাহায্য করলে আমরা এখান থেকে পালাতে পারবো। পরের দিন হাকিম ওই আফ্রিকান ব্যক্তি কাদিরকে নিয়ে নাজিব যেখানে কাজ করে সেখানে যায় এবং দূর থেকে গান শুরু করে। নাজিব আওয়াজ শুনে বুঝতে পারে হাকিম এসেছে, তাই নাজিব কোনো রকমে লুকিয়ে সেখানে যায়। হাকিম কাদিরের সাথে নাজিবের পরিচয় করিয়ে দেয়। কাদির বলে, এখান থেকে পালানো খুবই কঠিন, তবে কিছুদিনের মধ্যেই কাফিলের মেয়ের বিয়ে আছে, সবাই ওই বিয়েতে যাবে, আর ঠিক সেই সুযোগেই আমরা এখান থেকে পালিয়ে যাব। নাজিব বলে, এত দূর আমরা কি করে যাব? হাকিম তখন বলে, এখানে এভাবে মারা যাওয়ার থেকে যে কোনো প্রকারে আমাদের পালাতে হবে। এরপর হাকিম ও কাদির সেখান থেকে চলে যায়। কিছুদিন পরেই কাফিল নাজিবকে একটা রুটি দিয়ে বলে, আমরা বিয়েতে যাচ্ছি, কাল সকালে ফিরব, তুমি সবকিছু ঠিকঠাক খেয়াল রাখবে। তারা চলে যাওয়ার পর নাজিব উলঙ্গ হয়ে প্রথমবারের মতো সেখানে স্নান করে এবং তার ব্যাগে থাকা একজোড়া পরিষ্কার জামা প্যান্ট বের করে পরে। তবে সে যেহেতু এখানে থাকতে থাকতে অনেক রোগা হয়ে গেছে, সেই কারণেই তার কোমর থেকে প্যান্টটা বারবার খুলে যাচ্ছিল। এই কারণেই সে দড়ি দিয়ে প্যান্টটাকে ভালো করে কোমরে জড়িয়ে নেয়। এরপর সে সেখানে উপস্থিত সমস্ত পশুকে খাওয়ার জন্য খাবার দাবার দেয়। তখনই সেখানে হাকিম কাদিরকে নিয়ে আসে। কাদির বলে, তাড়াতাড়ি চলো। এরপরেই তারা মেন রোডের উদ্দেশ্যে সেখান থেকে হাঁটা শুরু করে। কিছুক্ষণ পরেই অন্ধকার নেমে আসে। হাকিম ও নাজিবের জল তেষ্টা পায়। কাদির তাদেরকে দূরে দাঁড় করিয়ে একটা টেন্টে যায় জল চুরি করার জন্য, কিন্তু সেখানকার লোকেরা
কাদিরকে দেখে নেয়। তারা দৌড়ে পালাতে থাকে। লোকগুলি কাদিরকে দেখে তার উপর গুলিও চালায়, তবে তারা প্রাণ হাতে নিয়ে কোনো রকমে সেখান থেকে বেঁচে বেরিয়ে আসে। রাত্রিটা তারা মরুভূমিতেই শুয়ে কাটায়। এরপর সকাল হলে তারা পুনরায় হাঁটা শুরু করে। ঠিক এই সময় নাজিব দূরে জল দেখতে পায়। হাকিম সেদিকে দৌড়ে যেতে থাকে, তবে কাদির তাদেরকে বারবার যেতে মানা করে। সে বলে, ওখানে কোনো জল নেই, এটা তোমাদের হ্যালুসিনেশন, অর্থাৎ মরিচিকা। আর এটাই সত্যি হয়। হাকিম কিছু দূর এগিয়ে গিয়ে বুঝতে পারে সেখানে কোনো জল নেই, বরং একটা উট সেখানে মরে পড়ে আছে। কিছুক্ষণ পর কাদির কিছু একটা আওয়াজ শুনে হাকিমকে দূরে ঠেলে দেয়, কিন্তু নাজিব কিছুই বুঝতে পারে না। তখনই বালির তলা থেকে অসংখ্য বিষাক্ত সাপ উপরে উঠে আসে। হাকিম নাজিবকে সেখানেই চুপ করে দাঁড়াতে বলে। এদের মধ্যে কিছু সাপ আবার নাজিবের পায়ের ওপর দিয়েও যায়। নাজির ভয়ে থরথর করে কাঁপতে থাকে। এভাবেই দেখতে দেখতে সাপগুলো পুনরায় ওই বালির ভেতরে ঢুকে যায়। তখনই নাজিব লক্ষ্য করে তার পা কোনোভাবে কেটে গেছে। হাকিম কাদিরকে জিজ্ঞাসা করে, এটা কি সাপে কামড়েছে? কাদির বলে, এটা সাপ কামড়ানোর দাগ নয়, এই সাপগুলো কামড়ালে মানুষ সাথে সাথেই মারা যায়। এরপর মরুভূমিতে হাঁটতে হাঁটতে বেশ কিছুদিন পার হয়ে যায়। সময়ের সাথে সাথেই নাজিবের পায়ের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছিল। সে ঠিকমতো হাঁটতেও পারছিল না। হাকিম তখন তার গায়ে থাকা কোটটা খুলে নাজিবের পায়ে বেঁধে দেয়। কিছু দূর হাঁটার পর হাকিম আর হাঁটতে পারে না। নাজিব তাকে নিয়ে কোনো মতে আবার হাঁটতে শুরু করে। অবশেষে উপায় না পেয়ে কাদির হাকিমকে কাঁধে তুলে হাঁটতে শুরু করে। একটা সময় হাকিম দূরে আবারও মরিচিকা দেখে সেদিকে দৌড়ে যায় এবং জল ভেবে অনেক বালি খেয়ে ফেলে, যার কারণে হাকিম অনেক অসুস্থ হয়ে রক্ত বমি করতে শুরু করে। নাজিব কাদিরকে বলে হাকিমকে বাঁচাতে, কিন্তু কাদির নিরুপায় হয়ে সেখানে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে, কারণ সে ভালোভাবেই জানত আর কোনোভাবেই হাকিমকে বাঁচানো যাবে না। কিছুক্ষণ পর রক্তবমির সাথে হাকিম সেখানেই মারা যায়। তখনই কাদির লক্ষ্য করে দূর থেকে বাড়ির ঝড় বয়ে আসছে। সে নাজিবকে নিয়ে কোনো মতে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু নাজিব হাকিমকে ছেড়ে সেখান থেকে যেতে চাইছিল না। তবে কাদির তাকে জোর করে টেনে নিয়ে যায়। এদিকে ওই বালির ঝড়ে হাকিমের পুরো দেহ বালির তলায় চাপা পড়ে যায়। নাজিব ও কাদির বালির ঝড় থেকে বেঁচে পুনরায় হাঁটা শুরু করে। তবে নাজিব তার ছালি পড়ে যাওয়া পা নিয়ে আর হাঁটতেই পারছিল না। তখনই কাদির একটা টিকটিকি দেখতে পায়। সে নাজিবকে বলে, এর আশেপাশেই কোথাও জল আছে। এরপর সেখানে একটা জায়গায় জল দেখতে পেলে নাজিব সেদিকে দৌড়ে যায় জল খাওয়ার জন্য। তবে কাদির তাকে আটকে নেয় এবং তাকে অল্প পরিমাণ জল খাওয়ায়, যাতে তার শরীর আরও অসুস্থ না হয়। কাদির সেখানে একটা বোতল এবং বিস্কিটের কভার পায়। সে নাজিবকে বলে, সামনেই কোথাও জনবসতি আছে। তবে তারা আরও কিছুটা পথ যাওয়ার পরেও রোডের কোনো চিহ্ন দেখতে পায় না। এরপর রাত নেমে আসায় নাজিব সেখানেই শুয়ে পড়ে। পরের দিন ঘুম ভাঙলে নাজিব কাদিরকে কোথাও দেখতে পায় না। সে সেখানে শুধু একটা বোতল ভর্তি জল দেখতে পায়। কাদির তার জুতোটাও নাজিবকে পরিয়ে দিয়েছিল। নাজিব জলটা খেয়ে কিছু দূর এগিয়ে যাওয়ার পর অবশেষে একটা মেন রোড দেখতে পায়। সে রাস্তার ওপরে এসে বারবার গাড়ি থামানোর চেষ্টা করে, কিন্তু কেউ কোনোভাবেই গাড়ি থামায় না। শেষমেশ এক ব্যক্তি তার করুণ অবস্থা দেখে তাকে গাড়িতে তোলে এবং এয়ারপোর্টের কাছে নিয়ে গিয়ে নামিয়ে দেয়। নাজিব সেখানে একটা পোস্ট ধরে বসতেই জ্ঞান হারিয়ে ফেলে। এরপর গুরু নামের এক ব্যক্তি তাকে উদ্ধার করে এবং তার চুল দাড়ি কাটিয়ে তাকে ঔষধ দিয়ে অনেকটা সুস্থ করে তোলে। গুরু এখানে একটা অ্যাসোসিয়েশন চালায়। নাজিবের মতো যারা এই দেশে এসে ফেঁসে যায় তাদেরকে উদ্ধার করে পুনরায় দেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। গুরু তার নেটওয়ার্কের সাহায্যে নাজিবের বাড়ির ফোন নাম্বার জোগাড় করে। এত বছর পর নাজিবকে যখন তার স্ত্রীর সঙ্গে কথা বলার জন্য ফোন দেওয়া হয়, তখন নাজিব আর কিছুই বলতে পারে না। সে শুধুই কাঁদতে থাকে। এরপর পুলিশ নাজিবের সমস্ত ডিটেলস কালেক্ট করে। নাজিব পুলিশ স্টেশনে হারিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে কাদিরেরও ছবি দেখতে পায়, অর্থাৎ কাদির বাড়ি ফিরে আসার জন্য তাদের সাথে পালায়নি। সে নাজিবকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে হয়তো নাজিবের মতোই অন্য কোনো অসহায় ব্যক্তির সাহায্যের জন্য গেছে। এরপর নাজিবকে অনেক ব্যক্তির সাথে একটা লাইনে দাঁড় করানো হয়। সেখানে এক শেখ আছে এবং সে এক ব্যক্তিকে মারতে মারতে সেখান থেকে নিয়ে যায়। আসলে এই শেখ হলো স্পন্সর, অর্থাৎ যে টাকা দিয়ে ওই ব্যক্তিকে কাজের জন্য এনেছিল। এরপর সেখানে সেই শেখ আসে যে নাজিবকে এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে গিয়েছিল। নাজিব তাকে দেখেই খুব ভয় পেয়ে যায়। শেখ নাজিবকে দেখে চিনতে পারে। শেখ নাজিবকে বলে, আমি যদি তোমার স্পন্সর হতাম তোমাকে এখন টেনে হিচড়ে এখান থেকে নিয়ে যেতাম। নাজিব এটা শুনে কিছুটা স্বস্তি পায়। এরপর নাজিব জেলে 3 মাস কাটায় এবং অবশেষে তার বাড়ি ফেরার দিন চলে আসে। নাজিব তার চোখের জলে আরবকে বিদায় জানিয়ে প্লেনে উঠে পড়ে। এর সাথেই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে।